নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। শুরু করছি নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয়ন আর দুর্নীতি আমরা কিন্তু সিরিয়ালি আপনাদের সামনে নিয়ে আসছি, এবং প্রতিটা পর্বেই আমরা এই সমাজের, আমাদের সমাজের, যেহেতু এটা সামাজিক অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আপনাদের জানার অনুষ্ঠান, বোঝার অনুষ্ঠান, মতামত শেয়ার করার অনুষ্ঠান, আমরা বিভিন্ন পেশার মানুষজনকে নিয়ে আসছি। আমাদের সমাজে যা যা দুর্নীতি হচ্ছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবার জন্য। আপনারা প্রত্যেকে জানেন, নতুন বছর 2025 বেশ কিছুদিন পেরিয়ে গেছে। 2026 কিছুদিন পরই বিধানসভা ভোট। তার আগেও শাসক দলের কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষ এতটাই খুশি এবং মানুষ এতটাই স্যাটিসফাইড যে বিরোধীরা যাই অপপ্রচার করুক, যাই সামনে আসুক, যে ইস্যু সামনে নিয়ে আসুক, মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর ওপর অটুট রেখেছে তাদের ভরসা। মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর কাজ, কমিটমেন্ট, সব কিছুর ওপর কিন্তু মানুষের ভরসা, বিশ্বাস অটুট। কিন্তু তার মধ্যে থেকেও বেশ কিছু ইস্যু এমন উঠে আসছে যেগুলো কিন্তু শাসক দলকে একটু হলেও মানুষজনদের কাছে একটু ব্যাকফুটে সামনে প্রজেক্ট করছে, এবং সেইগুলো আমাদের প্রত্যেকের গুরুত্ব সহকারে নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানও কিন্তু আপনাদের জানা দরকার। এবং এই নিয়ে একটা সময় বেশ কিছু ইস্যুস, আমি এই জন্য বললাম, কয়েকটা ইস্যু নিয়ে কিন্তু একটা সময় আমাদের রাজ্য কেন বলবো, আমাদের দেশেও কিন্তু আন্দোলন হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে এবং এর প্রতিবাদ করেছে। এই নিয়েই আমরা আজকের পর্ব আপনাদের সামনে পরিবেশন করব, এবং আপনাদের আজকে আমাদের যে গেস্ট অর্থাৎ যে অতিথি আছেন, শাসক দলের আইটি সেলের সম্পাদক, আমার পাশে বসে আছে অর্পণ ব্যানার্জি। অর্পণ, তোমাকে ট্রাইভ টিভি বাংলায় স্বাগত এবং নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমে শুরু করলাম কিভাবে তুমি শুনলে। অনুষ্ঠান শুরু করবার আগেও তোমার সাথে আমার কথা হচ্ছিল যে মানুষ, বিরোধীরা, তোমাদের বিরোধীরা আছেন যারা অপপ্রচার করছে বলো, কিংবা মানুষের সামনে যা মেসেজ কনভে করার চেষ্টা করছে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু মানুষের বিশ্বাস তোমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু অটুট। এছাড়া বেশ কিছু জিনিস, বেশ কিছু ইস্যুস নিয়ে কিন্তু এখনও মানুষদের মনে প্রশ্ন, এবং তারা কিন্তু বিব্রত। প্রথম যেটা তোমাকে আমি জিজ্ঞেস করব, যে মালদায় পাবলা সরকার, একজন দাপুটে তৃণমূল নেতা, কাউন্সিলর, তাকে গুলি করে খুন করা হলো। তার ওয়াইফ, তার স্ত্রী বলছেন মাথাকে ধরতে হবে। তাহলে তৃণমূলকে মারছে, এত কর্মকাণ্ড, মানুষ এত সমর্থন কেন? আমি শুরুতেই প্রথমে ট্রাইভ টিভি বাংলার সকল দর্শকদের ইংরাজি নববর্ষ 2025-এর শুভেচ্ছা জানাই। বিষয়টা হচ্ছে, দেখুন, দল বড় হয়েছে, অনেক বড় দল। 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত উত্তরোত্তর দলের ভোট শতাংশ এবং আসন সংখ্যার সমান্তরাল শ্রীবৃদ্ধি ঘটেছে। এখন দল যত বড় হচ্ছে, দলে জনপ্রতিনিধি বাড়ছে, দায়িত্বপ্রাপ্ত মানুষের সংখ্যা বাড়ছে। তো কিছু বেনজল যে সেখানে নেই এমনটা নয়, থাকাটা স্বাভাবিক, না থাকাটাই বরং অস্বাভাবিক হতো। যাকে খুন করা হয়েছে তিনি শুধুমাত্র মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতিই নন, অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি ছিলেন। এই ধরনের একজন মানুষকে হারানো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবনের সহযোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছিলেন, এবং সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন, যিনি এসপি ছিলেন সেখানে, তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই জন্য তার বিরুদ্ধে তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যা ব্যবস্থা গ্রহণ করা, সেগুলো নিশ্চিতভাবে করা হচ্ছে বা করা হবে। একটু ইন্টারাপ্ট করি তোমাকে। নরেন্দ্রনাথ তিওয়ারি বহিষ্কার করেছে, হ্যাঁ, একদম। হ্যাঁ, আমি বলছি কিন্তু তোমাদের দলেরই নেতা। একদমই। আমি এটা প্রশাসনিক ক্ষেত্রটা বললাম, যেহেতু এসপির বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন যে এসপির গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। আর এটা সত্যি কথাই। স্থানীয় প্রশাসন যদি সক্রিয় থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। এবং এই স্থানীয় প্রশাসনের একাংশ শুধুমাত্র মালদা জেলা বলে তো নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, একদম প্রান্তিক স্তরে কিছু প্রশাসনের একাংশ রয়েছে যাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মেলাইন হতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের জন্য বারবার কৈফিয়ত দিতে হচ্ছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই। এত উন্নয়ন, 95%, 99% কাজ ভালো, সেই কারণেই মানুষ ভোট দিচ্ছেন। তো সেখানে সেই এতটা ভালোর মধ্যে যদি 5%, 3%, 4% চোনা পড়ে যায়, সেটা ওই অত ভালো কাজের মধ্যেও কোথাও কিন্তু
মানুষকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে, যেটা অনভিপ্রেত, কাম্য নয়। একদম। এবং একই সাথে আপনি যেমনটা বললেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এখন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কেন দুলালবাবুকে খুন করলেন বা করালেন, তার হাত এখানে রয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যদি আরো কোনো বড় মাথা থেকে থাকে, যেমনটা দুলালবাবুর স্ত্রী বলেছেন যে মাথা ধরতে হবে, মাথা ধরার বক্তব্যটা তো আমরা এই মাথা ধরতে হবে, এটা আমরা প্রথম হয়তো রাজ্যে শুনেছিলাম সারদার সময় 2013-14 সালে। ঠিক। তারপর থেকে আমরা শুনে আসছি এই মাথা ধরার কথা। তো এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে মাথা বলতে এক্স্যাক্টলি কাকে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু নিশ্চিতভাবে আমি যেমনটা বললাম, দুলালবাবুর মতো নেতৃত্বরা আমাদের দলের অ্যাসেট। আমরা যারা নতুন প্রজন্মের কর্মী, প্রান্তিক স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী, অত্যন্ত ক্ষুদ্র দলের কর্মী, শিখছি, নবিশ এখনো রাজনীতিতে, আমরা এই ধরনের মানুষদের থেকে প্রতিনিয়ত শিখি। এই ধরনের মানুষরা যদি অকালে তাদের প্রাণ ঝরে যায়, সেটা দলের অপূরণীয় ক্ষতি, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দলগতভাবে এবং প্রশাসনিকভাবেও আমরা দুলালবাবুর স্ত্রী এবং তার পরিবারকে এটুকু অনুরোধ করতে পারি এবং তাকে এটুকু আশ্বাস দিতে পারি বা বিশ্বাস জোগাতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী একাধারে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে দুলালবাবুর পরিবার শুধু নয়, এরকম তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী, নেতৃত্বের পরিবার, তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল তাদের সাথে আছে। বেশ, যদি এই নগেন্দ্রনাথ তিওয়ারির ঊর্ধ্বেও কেউ যুক্ত থাকে, আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ করছি, তাকে অবিলম্বে খুঁজে বার করা হোক এবং ফাস্ট ট্র্যাক ট্রায়াল কোর্টে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু অর্পণ, শুধুমাত্র যে মালদার এই ঘটনা তা কিন্তু নয়। আমরা আরও অনেক ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি এই রাজ্যে। এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানুষ তো এমনি ভোট দিচ্ছে, মানুষ তোমাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যা কর্মকাণ্ড এবং মুখ্যমন্ত্রীর ওপর আস্থা প্রথমেই বলেছি, তা সত্ত্বেও এই যে এত দলাদলি এবং এত গোষ্ঠী কেন? মানে এটা তো 2011-য় আমরা দেখেছিলাম বামফ্রন্ট যখন ক্ষমতা থেকে চলে গেল, ঠিক এইরকমই কিন্তু একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা কি কোনো অ্যালার্মিং সিচুয়েশন না বলে মনে করছো? না না, বিষয়টা আমি আপনাকে প্রথমেই যেমন বললাম যে দল বাড়ছে, উত্তরোত্তর দলের শ্রীবৃদ্ধি ঘটছে। আপনি 1998 সালের লোকসভা নির্বাচনে আমাদের 7 জন সাংসদ ছিল, আজ আমাদের 29 জন সাংসদ। ফলে এক সময় আমাদের 29 জন বিধায়ক ছিলেন 2006 সালের। তুমি তাহলে বলতে চাইছো দল বাড়ছে, দল যত বাড়ছে, সাংসদ যত বাড়ছে, হ্রাস কমছে? না, হ্রাস কমছে না। আমি যেটা বলতে চাইছি যে জনপ্রতিনিধির সংখ্যা যত বাড়ছে, সাংগঠনিক নেতৃত্বের সংখ্যা যত বাড়ছে, একই সাথে কিছু অত্যুৎসাহী মানুষ রয়েছেন, কিছু বেনজল যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে আসছেন বা দলের মধ্যে থেকেও, হয়তো তারা ভিন্ন রাজনৈতিক দলের নয়, তারা রাজনীতি করে উঠতে উঠতে কারোর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, কারোর মধ্যে রাজনৈতিক পদ, কারোর মধ্যে প্রশাসনিক ক্ষমতা, লোভ, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, অভিলাষা, এইগুলো থেকে কিছু অত্যুৎসাহী মানুষ তারা দলের মধ্যে গোষ্ঠীর জন্ম দিচ্ছে। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি নিশ্চিত করে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আজ সাংগঠনিকভাবে যে স্তরে উন্নীত, কোথাও সমস্যা নেই একথা বলবো না, তাহলে মিথ্যা কথা বলা হবে। নিশ্চিতভাবে সমস্যা রয়েছে, কিন্তু সমস্যাটা একদমই প্রান্তিক স্তরে। আর একটা সংগঠন যখন বড় হয়, আমি বলছি ধরুন আমার পরিবারে আমার বাবা মায়ের যদি আমি একমাত্র সন্তান, এখন আমার যদি কোনো ভাই বোন দিদি থাকতেন, তাহলে আমরাও কিন্তু, আমি বা আমার দাদা, আমি বা আমার বোন, আমরাও চেষ্টা করতাম যে আমরা দুই ভাই বোনের মধ্যে কে বাবা মায়ের বেশি ঘনিষ্ঠ হব, কে বাবা মাকে বেশি বলছো। হ্যাঁ, কোথাও একটা কম্পিটিশন, কিন্তু আমরা চাইছি যে এই কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন হোক, নিশ্চিতভাবে প্রতিযোগিতা হোক। লোকসভা নির্বাচন হবে, কোন বিধায়ক সংশ্লিষ্ট লোকসভার প্রার্থীকে বেশি লিড দেবেন, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, কোন বিধায়ক সবচেয়ে বেশি লিড দেবেন, সেইটার কম্পিটিশন হোক। সেটার কম্পিটিশন হয়, তাই জন্যই আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় উন্নীত। বিধানসভা নির্বাচন 2026-এ আসছে, তো সেখানে একটা বিধানসভার মধ্যে অনেকগুলি পঞ্চায়েত থাকতে পারে, অনেকগুলি ওয়ার্ড থাকতে পারে। কোন কাউন্সিলর বা কোন পঞ্চায়েতের প্রধান, কোন গ্রামসভার বুথের মেম্বার
কোন পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের কোন মেম্বার সংশ্লিষ্ট বিধায়ককে সবচেয়ে বেশি লিড দেবেন, এটার কম্পিটিশন হোক। এবং এটাও হয় একই সাথে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে, সেগুলো নিশ্চিতভাবে দলের হ্রাস আছে। এবং আমি আপনাকে এটাও বলি, এটা মানুষের জানা দরকার যে তৃণমূল কংগ্রেস তো অ্যাজ সাচ রেজিমেন্টেড দল নয়, যেরকম সিপিএম বা বিজেপির ক্ষেত্রে যেটা বলা হয়, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মতো যে দলগুলি আছে সেগুলোর মধ্যে তো অ্যাজ সাচ এইরকম রেজিমেন্টেশন তো থাকে না। কিন্তু তাও আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা হয়, দলে আমাদের কথা বলার অনেক সুযোগ আছে। অনেকে বলেন আমরা দলে কথা বলতে পারছি না। আমরা 2021 সালের বিধানসভা অনেক উদাহরণ দেখেছি, আমরা অনেকেই বেফাস মন্তব্য করেছেন নেতা নেত্রী থেকে শুরু করে তোমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা নেত্রী। আমি সেই কথাটাতেই আসছিলাম যে অনেকেই যে বলে দল ছাড়ছিল, একসময় আমরা দেখেছি যে দলে কথা বলা যায় না। তৃণমূল কংগ্রেসের মতো স্বাধীনচেতা দল, নিজের মনের কথা সেটাকে বাইরে বলার মতো দল, সেটাকে শোনার মতো জায়গা তৃণমূল কংগ্রেসের মতো অন্য কোনো দলে আছে বলে আমি অন্তত জানি না, আমার মনে হয় না। আমি নিজে দেখেছি অনেক কথা বলার জায়গা আছে। অনেক সময় সেখান থেকে আমরা বা আমাদের থেকেও যারা সিনিয়রেরা আছেন তারা বাইরে অনেক বেফাস মন্তব্য করে ফেলেন, যেগুলো কিন্তু দলের শৃঙ্খলা ভঙ্গে সামিল হয়ে যায়। নেত্রী মাতৃ সমা, তিনি অনেক জিনিস ক্ষমার চোখে দেখেন, তিনি ক্ষমাশীলা নেত্রী। তাই জন্যই তিনি 2011 ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল। অর্পণ, আমি 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 একটু তোমায় ইন্টারাপ্ট করি। এই পার্টটা তো গেল, দ্বিতীয় যে পার্টটা আমরা তোমাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে কি এই নিয়ে কিন্তু যে প্রথমে আমরা বললাম আরজিকর আন্দোলন নিয়ে তুমি জানো যে ধরনের আন্দোলন মানুষ দেখেছে, হয়তো প্রথমবার পুজোয় আমার দেখা মহাষ্টমীতে যেখানে মার অঞ্জলি, সেখানে না করে কিন্তু অনেক মানুষজন ধর্ণা, যেখানে জুনিয়র ডাক্তাররা দিচ্ছিলেন ধর্মতলায়, সেই এখনও ছবি আপনাদের হয়তো মনে থাকবে, সেখানে মানুষজন গিয়েছিলেন। আমার প্রশ্ন অর্পণ, সেখানে যে আরজিকর নিয়ে প্রতিবাদ করেছে, শান্তনু সেন থেকে শুরু করে ডক্টর শান্তনু সেন থেকে শুরু করে আরও যারা করেছেন, তাদেরকে কিন্তু দল বহিষ্কার করেনি, কিন্তু সব পদ কেড়ে নিয়েছে। মানে দলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অর্পণ ভয়েস আউট বললেই আমার পদ চলে যাবে। না, বিষয়টা এরকম নয়, এখানে একটু বোঝার আছে। সেটা হচ্ছে ডক্টর শান্তনু সেন প্রথমেই তাকে সাংসদ, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে তাকে যখন নমিনেশন দেওয়া হয়নি তখন আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসেনি বা ঘটেইনি। বেশ, তার আগেই তাকে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয়নি, সেটা তো সর্বোচ্চ নেত্রীর প্রেরোগেটিভ জুরিসডিকশনের মধ্যে পড়ে। তিনি ছিলেন দলের মুখপাত্র। এখন তাকে মুখপাত্র থেকে সরানো হয় নিশ্চিতভাবে তার কিছু মন্তব্য, যেটা রাজ্য সরকার তথা স্বয়ং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী, তাকে বিড়ম্বনায় ফেলছিল। আপনি সমালোচনা নিশ্চিতভাবে করবেন, সমালোচনা, আমি যেটা আগেই বললাম, সমালোচনা করার, কথা বলার অনেক স্পেস আছে দলের মধ্যে, কিন্তু তার তো গাইডলাইন থাকবে। হ্যাঁ আছে, আমি সেটাই বলছি যে আপনি দলের রাজ্যসভার সাংসদ ছিলেন, ঠিক, আপনি দলের একসময় পৌর প্রতিনিধি ছিলেন, ঠিক, আপনি দলের মুখপাত্র ছিলেন। আপনি যদি দলের সিনিয়র লিডার হিসাবে এইটুকু না জানেন যে কোন কথায় রাজ্য সরকার বিড়ম্বনায় পড়তে পারে, এবং যেভাবে এই আক্রমণগুলো করা হয়েছে, আর এটাও হতে পারে যে এই যে কনস্পিরেসি, আমরা বারবার বলছি আরজিকরের ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, নিন্দনীয়, অনভিপ্রেত। তো একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে একটা লার্জার কনস্পিরেসি বিল্ড আপ করা হয়েছে। এখানে আমি একটু তোমায় থামাই। তুমি যে তিনটে শব্দ বললে, অনভিপ্রেত তো বললেই, দুর্ভাগ্যজনক বললে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, তোমার পোর্টফোলিওর জন্য নয়, তোমার ডেজিগনেশন জন্য নয়, এখনো পর্যন্ত যা তদন্ত হয়েছে, 18 তারিখ কিন্তু শিয়ালদা কোর্ট সাজা শোনাবে, বিচার যে আলটিমেটলি কী সাজা হচ্ছে, তুমি অ্যাজ এ হিউম্যান বিং বলবে তুমি 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 খুশি, এবং তুমি কি মনে করো যে সঠিক বিচার হলো? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা তো সবাই লেম্যান, আমরা পুরো বিষয়টার বাইরে দাঁড়িয়ে দেখছি, কিন্তু এইটুকু বলতে পারি যে রাজ্য পুলিশ প্রথম তদন্ত শুরু করেছিল, এবং রাজ্য পুলিশ তদন্ত শুরু করার সময় 18 ঘন্টার মধ্যে, 24 ঘন্টাও লাগেনি, এই সঞ্জয় রায় নামক জানোয়ার প্রাণীটিকে তারা গ্রেপ্তার করে। বেশ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের 1 সপ্তাহ সময় দেয়া হোক, আমরা 1 সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করব এই তদন্ত শেষ করে, যাতে ফাস্ট ট্র্যাক ট্রায়াল কোর্টে যে যারা অভিযুক্ত থাকবে, এবং যে মূল অভিযুক্ত ধর্ষক, খুনি, এক হোক একাধিক হোক, যারা যুক্ত থাকবে, যে বা যারা, তাদের আমরা ফাঁসির সাজার ব্যবস্থা করব, যেটা রাজ্য সরকার যতটা করতে পারে। এখন নির্যাতিতার পরিবার, নির্যাতিতার শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয়া মা, এবং
সংশ্লিষ্ট জুনিয়র ডাক্তার যারা তার সহযোদ্ধা ছিলেন, তারা মনে করেছেন যে রাজ্য প্রশাসনের দ্বারা হচ্ছে না, হয়তো রাজ্য সরকারের কেউ যুক্ত আছে, তাই জন্য তারা সিবিআই চাইতে গিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট প্রথম দিনের শুনানিতে সিবিআই দিলেন, যেটা কার্যত ঐতিহাসিক ছিল। এরকম প্রথম দিনের শুনানিতেই সিবিআই আমরা খুব কম কেসে দেখেছি। এখন যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 18 ঘন্টায় কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই তদন্তটাই করতে প্রায় 5 মাস লাগালো। তারা এখনো পর্যন্ত আগামী 18 তারিখ শিয়ালদা কোর্টে রায়দান, সেই রায়দানের আগে পর্যন্ত আমরা সঞ্জয় রায় ছাড়া অন্য কারুর নাম জানতে পারলাম না। বেশ, বেশ, তো আমি একদম টু দি স্পেসিফিক, তুমি যেটা বললে মানলাম 5 মাস সময় লাগলো, কিন্তু এই 5 মাস আমাদের এই যে অনুষ্ঠানে সব রকম দলের নেতা নেত্রীরা এসছেন, বিভিন্ন দলের, যেহেতু নীতি দুর্নীতি নিয়ে আমরা করছি সামাজিক অনুষ্ঠান, এই 5 মাস তোমাদের যারা বিরোধী তারা বলছেন এই 5 মাস সেটিং করতে টাইম লাগলো। প্রথম উত্তর তোমায় দিতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন করবো, এই যে সিভিক ভলেন্টিয়ার তুমি বললে জানোয়ার সঞ্জয় রায়, 100 বার এরকম ঘৃণ্যতম কাজ যেই করে থাক তাকে ভাষায় অ্যাটলিস্ট সম্বোধন করা যায় না, সেখানে দাঁড়িয়ে এই সিভিক ভলেন্টিয়ারকে তো রাজ্য সরকারই অ্যাপয়েন্ট করেছিল অর্পণ, এবং শুধু সঞ্জয় রায় নয়, বিভিন্ন ক্ষেত্রে পরেও দেখেছি আমরা, আপনারাও সেই ছবি আমরা দেখিয়েছি, আপনারা জানেন, বিভিন্ন ক্ষেত্রে এরকমই মলেস্টেশন ক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়াররাই কিন্তু দোষী। কোর্ট কিন্তু বলেছিল তাদের নিয়োগ অবৈধ, কোয়েশ্চেন মার্ক তুলে যদি সুপ্রিম কোর্ট যে মনে থাকে। বলো। হ্যাঁ, আমি সেটাই বলছি। দেখুন, এখন বিষয়টা হচ্ছে রাজ্য সরকার অল্টারনেটিভ রিক্রুটমেন্টের জন্য, কর্মসংস্থান বাড়ানোর জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে। এখন রাজ্য সরকার যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে, রাজ্য সরকার নিশ্চিতভাবে তার কর্মক্ষমতা দেখবে, তার যোগ্যতা দেখবে। এখন আমি মনে প্রাণে যদি জানোয়ার বৃত্তি পোষণ করি, আমার মনের মধ্যে যদি পৈশাচিকতা থাকে, সেটা তো রাজ্য সরকারের দেখা সম্ভব নয়। ধরা যাক দল আমাকে একটি দায়িত্ব দিয়েছে, আমার রাজ্য সভাপতি শ্রদ্ধাস্পদ দেবাংশু ভট্টাচার্য আমার দলের মুখপাত্র, তিনি আমাকে তার সংগঠনের দায়িত্ব দিয়েছেন। পরবর্তীকালে এই ধরনের কোনো একটি ঘৃণ্য ঘটনা যদি আমি ঘটাই, হয়তো রাজনৈতিকভাবে তার দায় আমার দলের প্রতি পড়বে, কিন্তু আমি মনে করি সেটা হওয়া উচিত নয়। এর দায় একান্ত আমার ব্যক্তিগত হবে যদি আমার দ্বারা কোনো এরকম ঘৃণ্য কাজ হয়ে থাকে বা কোনো রকম কোনো ভুল অন্যায় যাই হোক না কেন। তো সঞ্জয় রায়কে রাজ্য সরকার নিশ্চিতভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তা বলে তো সঞ্জয় রায়ের এই ঘৃণ্য আচরণ, তার মনের মধ্যে পোষণ করা পৈশাচিকতার দায় রাজ্য সরকারের। ভেরিফিকেশন হয় না? না, তার যদি আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, না, ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেটার ভেরিফিকেশন নিশ্চিতভাবে হয়। তাকে তুমি অ্যাপয়েন্ট করো। হ্যাঁ, আমি সেটাই বলছি, সেটা কোন ফিল্ডে হয়েছে সেটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এটা মানুষের মনে রাখা দরকার যে এই সঞ্জয় রায়কে যেমন রাজ্য সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তেমন রাজ্য সরকারের প্রশাসনই কিন্তু এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে কোনো কসুর করেনি। এবং আরেকটা যেটা আমি বলতে যাচ্ছিলাম তখন, যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই ধর্ষণ এবং খুন মামলার সাথে একই সাথে জুড়ে গেল হচ্ছে আপনার করাপশন চার্জ। এই করাপশন চার্জে আমরা দেখলাম সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে প্রায় প্রত্যেকে অভিযোগ তুলছিলেন, এবং একই সাথে টালা থানার আইসি, তাদেরকেও গ্রেপ্তার করা হলো। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এরা দুজন জামিন পেয়ে গেলেন। কেন জামিন পাচ্ছেন? আর যারা সেটিং এর তত্ত্ব বিরোধী, এরা কোন বিরোধী? এই বিরোধী হচ্ছে সিপিআইএম, এই বিরোধী হচ্ছে কংগ্রেস। কারণ বিজেপি যার কেন্দ্রীয় সরকার, যে সিবিআই চালাচ্ছে, সে নিশ্চয়ই তৃণমূলের সাথে সেটিং। কংগ্রেসকে বিরোধী কেন বলছো? কংগ্রেসের মুখপাত্র এখানে বসে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা যে সময় তিনি করেছিলেন শোভন মিত্র, ঐতিহাসিক ভুল। তুমি তাকে বিরোধী বলছো? আমি সেটাতে আসছি। আমি বলতে চাইছি যে রাজ্য কংগ্রেসের একাংশ, যেটাকে আমরা অধীর কংগ্রেস বলে জানতাম, তারা তো এখনো আমাদের বিরোধী। এবং সিপিআইএম, এখন এই কংগ্রেসের একাংশ আর সিপিএম এর এই বিরোধিতা সেটিং এর একটা অদ্ভুত তত্ত্ব আছে। সেটা হচ্ছে যখন দিল্লিতে রাহুল গান্ধীকে ইডি সিবিআই সমন করে, তখন কংগ্রেসের কাছে সিবিআই কালো, ইডি কালো। আর একইভাবে যখন তৃণমূল কংগ্রেসের নেতাদের, ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যখন কলকাতার একটি মামলায় দিল্লিতে নিয়ে গিয়ে 9 ঘন্টা 10 ঘন্টা প্রতিদিন জেরা করা হয়, তাকে হ্যারাস করা হয়, তার চোখের সমস্যা আছে জেনেও তাকে বাইরে যেতে দেওয়া হয় না, ডিলে করা হয়, তখন হয়ে যায় ইডি সিবিআই ভালো। এই সিপিএম যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বকে সিবিআই ইডি ডাকে, তখন তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
প্রশংসায় ভরিয়ে দেন। আবার একইভাবে যখন বিরিয়ানির বাক্সে সোনা পাচার, এই অভিযোগে যখন পিনারাই বিজয়ন সরকারের কেরালার কোনো মন্ত্রী, কেরালার কোনো সিপিএম নেতাকে ইডিসিবিআই ডাকে, তখন ইডিসিবিআই কালো হয়ে যায়। ফলে এই বিচারিতাগুলোর জন্যই আজকে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন চিন্তাশীল মানুষ এদেরকে শূন্য করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। কংগ্রেস লোকসভায় 1 পশ্চিমবঙ্গ থেকে, বিধানসভায় 0। সিপিএম বলে রাজ্যের কিছু নেই। তাহেরপুর মিউনিসিপ্যালিটি ছাড়া গোটা পশ্চিমবঙ্গে সিপিএম বলে আর কোনো বস্তু অবশিষ্ট নেই। আমরা চাইছি বিরোধী কণ্ঠস্বর জোরালো হোক। বিরোধী কণ্ঠস্বর ভারতবর্ষের মতো একটি সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক পরিকাঠামোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেডারেল স্ট্রাকচারকে তারা, অটল বিহারী বাজপেয়ীজির একটা কথা ছিল, আমি যদি খুব ভুল না করি, যে বিরোধী হচ্ছে এমন একটি শক্তি যারা জল এবং সাবান ছাড়া প্রতিনিয়ত শাসক দলকে পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে। বিরোধী কণ্ঠস্বর নিশ্চিতভাবে জোরালো হোক, কোনো তাতে সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো একনায়কতন্ত্রে বিশ্বাস করেননি বলেই বদলা নয় বদল চাই এর বার্তা দিয়েছিলেন। তুমি সেটিংটা নিয়ে বলছিলে। হ্যাঁ, আমি সেটাই বলছি। কিন্তু যদি বিরোধীরা এইরকম হয় যে তারা নিজেদের বিরোধিতা করতে করতে ব্যাপারটা রাজনৈতিক বিরোধিতা থেকে সেটা ব্যক্তিগত স্তরে চলে যায়, এবং তৃণমূল কংগ্রেসের সাথে আজকে তো দেখুন বাংলার সিপিএম কি বলল, আমার মনে হয় সেটা নিয়ে সর্বভারতীয় প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলগুলি খুব একটা ভাবিত নয়। কারণ আপনি যদি দেখেন সুপ্রিয়া সুলে থেকে শুরু করে, শরদ পাওয়ার থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, আপনার তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব পর্যন্ত, বিজেপি বিরোধী রাজনৈতিক যে আঞ্চলিক দলগুলি রয়েছে বিভিন্ন রাজ্যে, যাদের সাহায্যে কংগ্রেসের মতো একটি অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতবর্ষের, তারা বিভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির সাথে। বেশ, তারা এক কথায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, পরীক্ষিত এবং সফল, যিনি বিজেপির বিজয়রথ পশ্চিমবঙ্গে থামিয়ে দিয়েছেন, বেশ, তাকে ইন্ডিয়া জোটের মুখ করা হোক, নেতৃত্ব করা হোক। যদি সেটিং থাকতো তাহলে এটা হতো না। বেশ, অর্পণ, আমাদের সময় কম, আমি একদম সংক্ষেপে একটা ওয়ান লাইনার নেবো। দুটো কোয়েশ্চেনকে আমি মার্চ করে দিচ্ছি যাতে তোমার বলতে সুবিধা হয়, কিন্তু খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। ওকে, প্রথম প্রশ্ন, তৃণমূলের কি আগামী দিনের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে এত দুর্নীতি তোমাদের দলের বিরুদ্ধে মানুষজনের সামনে আনা হচ্ছে, আগামী দিনে 2026 কয়েক মাস পরেই কিন্তু বিধানসভা নির্বাচন, এই বিশ্বাস কি অটুট থাকবে? হ্যাঁ, আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। আমাদের দলের এবং সরকারের একাধারে মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ঘাসের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামের ইতিহাস, তার আদর্শকে পাথেয় করেই প্রতিদ্বন্দ্বিতা করবে, বাংলা তথা আমরা দেশের যে কোনো প্রান্তে প্রতিদ্বন্দ্বিতা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্য ভাণ্ডারের যোগ্যতম সেনাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ এসেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি। দুর্নীতির নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুর্নীতির বিষয়টা তো 2013 সাল থেকে আমরা দেখছি, সারদা থেকে শুরু হয়েছে। এখন আমাদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার, দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সেই কারণেই আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মতো দলের মহাসচিব, প্রথম দিনের নেতা, প্রাক্তন বিরোধী দলনেতা, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, এই গোছের একজন নেতাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করার ক্ষমতা দেখাতে পারে। ফলে মানুষ যেমন দুর্নীতি দেখছেন একাংশের, দলের একাংশ, যদিও সেগুলো প্রমাণ সাপেক্ষ, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা 1 বছর 2 বছর অথবা কিছু মাসের মধ্যে জামিনও পেয়ে যাচ্ছেন। তারা বলতে চাইছে অনুব্রত মণ্ডল সহ যদি প্রমাণিত হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের মতোই তোমরা বহিষ্কার করবে। কিন্তু মানুষের কাছে কমেন্ট অ্যাবসলিউটলি নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। একদম কমিট করবে। দল জিরো টলারেন্সে বিশ্বাসী। যদি কারুর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হয়, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ হয়নি, দল বাংলার মানুষকে বেনিফিট অফ দ্য ডাউট দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে অপসারিত করেছে এবং সরকার থেকে অপসারিত করেছে। তেমনই যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অনেকে আছেন জামিনে মুক্ত, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে তো নয়, সিপিএম, বিজেপি, কংগ্রেস বহু রাজনৈতিক দলে আছে, তবে তৃণমূল কংগ্রেস এটা বলার ক্ষমতা রাখে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যদি প্রমাণ হয় দল নিশ্চিতভাবে ব্যবস্থা করবে। বেশ, অর্পণ, অনেক ধন্যবাদ। আমাদের সময় কম, না হলে আমি আরো অনেক কিছু নিয়ে কথা বলতাম, কিন্তু আমরা ভোটের সময় আরো অনেক অনুষ্ঠান করব। আমি এখন থেকেই তোমাকে আগাম আমন্ত্রণ কিন্তু জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠানটির শীর্ষক
অত্যন্ত সুন্দর। রাজনীতিতে দুর্নীতির যে অনুপ্রবেশ ঘটেছে তাতে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট দূষিত হচ্ছে, বেশ। সেটা নিয়ে অনুষ্ঠান খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় আর দুর্নীতি এভাবে চলতে থাকবে আপনাদের সামনে এবং আমরা তুলে ধরবো, আপনাদের সামনে নিয়ে আসবো। দুর্নীতি আমাদের সমাজে সব জায়গাতে যেখানেই হচ্ছে সেই প্রেক্ষাপট আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের সঙ্গে যে অতিথিরা থাকবেন আপনাদের সঙ্গে থেকে বিশ্লেষণ করবেন। ভালো থাকবেন, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।